নমস্কার, নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভুবন অভয়ারণ্য সংরক্ষণ নিয়ে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা। ভুবন বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ জনগণ। হাইলাকান্দিতে বিদ্যুৎ বিভাগের গাফিলতি চরম সীমায় পৌঁছে গেছে। বারবার বিদ্যুতের লাইন ছিঁড়ে যাচ্ছে কেন, প্রশ্ন ছাত্র সংস্থা সহ স্থানীয় বাসিন্দাদের। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ, প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বেঙ্গালুরুতে নিখোঁজ 5 গ্রাম কালীনগরের 22 বছরের যুবক, চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। এবার সংবাদ বিস্তারিত। বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন বিভ্রাট নিয়ে বর্তমানে স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ ভুবন অভয়ারণ্য সংরক্ষণ ইস্যুতে সুদূর রাজস্থানের এক ব্যক্তি স্থানীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। ফলে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 19 সেপ্টেম্বর ভুবন পাহাড়ে সড়ক নির্মাণের কাজ স্থগিত রাখার রায়দান করে এবং আগামী 6 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করেছে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের এই রায়দান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, মহাশিবরাত্রিকে কেন্দ্র করে প্রতি বছর উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থীদের ঢল নামে ভুবন পাহাড়ে এবং ভক্তদের যাতায়াতের সুবিধার্থে রাজ্য সরকার ভুবন পাহাড়ে সড়ক নির্মাণের কাজের সূচনা করেন। বর্তমানে 4 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত 9 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নিরঞ্জন শুক্লবৈদ্য, আমি প্রাক্তন জিপি প্রেসিডেন্ট এই ভুবন গাঁও পঞ্চায়েতের। এই রাস্তা তো আজকে সকালে একটা দুঃখজনক সংবাদ পাইলাম যে আমরা এই যে গঙ্গানগর কৃষ্ণপুর রুট, যেটা ভুবন তীর্থ রুট, ওটার কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে জানলাম যে সুদূর রাজস্থান থেকে এটা এনজিওর যিনি কর্ণধার তাই এটা কেস করছেন যে এখানে অভয়ারণ্য আছে, এই অভয়ারণ্যের মধ্যে দিয়া এখানে রাস্তা হইতো না এবং এটা তাই আসাম সরকার মানে 6 ডিসেম্বরের ভিতরে একটা রেজাল্ট দিবার, মানে এটার তদন্ত করি একটা ইয়ে দিবার কথা কইছেন। তো আমরাও এখানের যিনি বর্তমান সাংসদ তার দৃষ্টি আকর্ষণ করিয়ার আর বিশেষ করিয়া আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসামর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এটাও আমরা অনুরোধ যে আমরা যেভাবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, উনি ভুবন পাহাড়েও এসেছিলেন, হেলিকপ্টার মাধ্যমে এখানে অবতরণ করেছেন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন এবং 1 মাস আগে উনি দলাইত একটা মডেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান এসেছিলেন। ওনার কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম। উনি বলছেন যে আগামী শ্রাবণ মাসের ভিতরে যে অর্ধসমাপ্ত কাজ রয়েছে এটা উনি সমাপ্ত করে দিবেন। এই উনি বারবার কথাও দিয়েছেন। পরবর্তীতে শিলচর যেটা সাংবাদিক, উনি যখন 2-3 দিনের সফর শেষ করে যিনি ডিসির অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানেও সংবাদ মাধ্যমের কর্মকর্তা ওনাকে প্রশ্ন করেছেন। উনি একই কথা বলেছেন যে ভুবন তীর্থের যে অর্ধসমাপ্ত কাজ উনি সম্পূর্ণ করে দিবেন। কিন্তু দুঃখ লাগে যে আজকে এই রাস্তার কাজটা এই যে সুদূর রাজস্থান থেকে ওনারা একটা এনজিওর মাধ্যমে কেস করেছেন, এটা দুঃখ লাগে। যদি আমরা রাস্তা আমরা আগামী শিবরাত্রি যেটা আমরা আসবে এর ভিতরে যাতে রাস্তার কাজটা সম্পূর্ণ হয়, আর যদি কাজটা আর ওনারা বাধা দেন তাহলে আমরা আস্থা বরাকভ্যালি নর্থ ইস্টার্ন যারা আছি আমরা সবাই সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ। 1 মাসের মধ্যে দুবার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল মাটিতে। এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন এলাকার জনগণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া রিয়াং বস্তিতে। এই মাসের 9 তারিখ ঠিক একইভাবে বিদ্যুতের তার ছিঁড়ে একটি শিশু ও একটি ছাগলের মৃত্যু হয়েছিল। তারপর
তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি। আশুর আঞ্চলিক সভাপতি বলেন, আসলে বিদ্যুৎ বিভাগ কি চায়? তাদের গাফিলতির জন্য কি প্রতিনিয়ত এই গ্রামের কেউ না কেউ প্রাণ দিতে হবে? এই গ্রামে বিদ্যুতের খুঁটিগুলো বাঁশ দিয়ে লাগানো, আর এই খুঁটিগুলো যখন তখন মাটিতে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে যায় এবং আগামী দিনেও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিভাগ কি পাকা বা লোহা দিয়ে স্থায়ী খুঁটি লাগাতে পারে না? আজ আশুর কর্মকর্তা সহ স্থানীয় মানুষ একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান যে আগামী 3 দিনের ভিতরে যদি এপিডিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরজমিনে এসে ঘটনাটি তদন্ত করে এই সমস্যার স্থায়ী সমাধান না করেন, তাহলে তারা ধলেশ্বর ভৈরবী জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সাফ জানিয়ে দেন। এদিন এখানে উপস্থিত ছিলেন ঝালনাছড়া ছাত্র সংস্থার আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বড়ভুইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার, ক্রীড়া সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাইম চৌধুরী সহ ভুক্তভোগী স্থানীয় জনগণ। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আচ্ছা, বর্তমানে আমরা আইয়া উপস্থিত হয়েছি জাল্লাছড়া রিয়াং বস্তি। এখানে বিগত কয়েক বছর থেকে, গত বছরের আগের বছর এই রিয়াং বস্তির একটা যুবক, তরতাজা যুবক একজন, ও কারেন্টর তারা ডিপার্টমেন্টের নেগলিজেন্সির কাজের কারণে একজন মানুষ মারা গেছে ও বস্তিরও। তখন আমরা এসডিও স্যার দিয়ে আমরা আন্দোলন করছি, জাল্লাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা করিয়া। এখানে ডিপার্টমেন্টের এসডিও, ইঞ্জিনিয়ার সব আইছে। আইয়ালে তারা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যে কম সময়ের ভিতরে আমরা হাঁসটা মারামত করিয়ে দিব। গত 1 বছর যাবার পরে এই বর্তমান রানিং যে বছর, আজ থেকে 1 মাসের ভিতরে আমরা এর থেকে আরও 1.5 কিলোমিটার দূরে এখানে ওলা সেম তার লম্বা ডিস্টেন্স থাকার কারণে তার ছিড়িয়া ফুড়িয়া আর একটা ছোটো বাচ্চা মারা গেছে। মানে বছরের বছর আমরা মানুষ যেন দিতে আসি ইলেকট্রিক্যাল লাইনের লাগিয়া। আজকে আমরা বর্তমানে ইনো আইছি গত পরশু দিন ও যেরকম তার লাগাইছেন তারা বাঁশের খুঁটা দিয়া 1 কোটি থেকে আরেক কোটি 200 মিটার দূরত্ব আছে। এই 200 মিটার দূরত্ব থাকার কারণে ইনো তার ছিড়িয়া ফুড়িয়া গত পরশু দিন সেম ওরা ছোটো ছোটো বাচ্চা আছে, এটা বাচ্চা তো বুঝতো না কারেন্ট কিতা জিনিস, তারা দৌড়তো আর মরতো ওলা। আমরা বারবার যখন বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করি, বারবার ধারাবাহিকভাবে আন্দোলন করি, কিন্তু তারা আমরা ইটার কোনো সুরাহা না দিয়া যে জায়গাত মানুষ মরে ও জায়গাতে তারা মানে নির্দিষ্ট সীমার ভিতরে ও জায়গাতে তাই টুকটাক একটা কাজ করিয়া তারা আবার যায় গিয়া। তার মানে ডিপার্টমেন্টে কিটা জিনিস চায় যে বছর বছর জাল্লাছড়া থেকে খালি মানুষ কারেন্টে নিতে ওখান চায়নি। বর্তমানে দৃষ্টিটা থোড়া আপনি আপনার ক্যামেরা অগ্র দিকে ঘুরাইয়া দেখাইবা যে একটা থেকে আর একটা দূরত্ব আছে 150 মিটার, এখানে বাঁশের খুঁটি দেওয়া। বাঁশের খুঁটি কয়দিন খোলায়? তার মানে খুব বেশির বেশ 1 মাস 2 মাস। তারপরে খুঁটিটা কোনো রকম বাঁশের খুঁটি গরু একটা ধাক্কা মারলে ভাঙ্গিয়া পড়বো, পড়ার বাদে তার যখন মাটি ছড়বো তখন এক গাঁও মারা যাইব একলোকে। আজকের আমরা ই জমায়েত হওয়ার একটা কারণ হইল, আমরা আজকের দিন থেকে লইয়া মাত্র 3 দিনের সময় দিয়ার এপিডিসিএল হোক বা বর্তমানে যে কন্ট্রাক্টও পাইছেন নতুন কন্ট্রাক্টরেও নির্দিষ্ট করিয়া কইয়ার যে মাত্র 3 দিনের ভিতরে এই রাস্তা যদি এই কাজগুলা যদি মেরামত করিয়া সম্পূর্ণ গাইডলাইন মতো না দেওয়া হয়, তাহলে আমরা আগেও জানাইছি এটা যে আপনার এপিডিসিএলের কারেন্টের লাইন আমরা লাগে না, উঠাই লইয়া যাব গিয়া। আর দিতে হইলে আমরা যারা জ্বালাই মানুষের যারা ব্যবহার করে ওরকম উপযুক্ত করিয়া দিতে পারলে আমরা দেখ 3 দিনের ভিতরে আনাইলে তারটা উঠাইয়া লইয়া যাব গিয়া। না হইলে আমরা কিন্তু 3 দিন পরে জাল্লাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থায় এই সাধারণ জনগণ লইয়া, এখানে ট্রাইবেল মানুষ আছে তারারে লইয়া আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে আমরা 154 নং জাতীয় সড়ক অবরোধ করিয়া আন্দোলন করবো। আমরা সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হইব ততক্ষণ পর্যন্ত জাল্লাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থার নেতৃত্বে আন্দোলন চলব। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাই। এসওপিকে উপেক্ষা করে মনগড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। নর্থ ইস্ট নিউজের বরাকবেলী ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই সরকার আমাদের সঙ্গে যেটা বৈষম্যমূলক আচরণ করেছে, সেই বৈষম্যমূলক আচরণের জন্য আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করেছি। সেটা আমরা প্রতিবাদ নয়, সেটা আমরা আমাদের অস্তিত্ব লড়াই করে যাচ্ছি। যদি আমরা দরকার হয়, আমি গতকালকেও শিলচর
আমি ডেপুটি কমিশনারের অফিসের ভিতরে আমি সেটা বলে দিচ্ছি, যদি আমরা মরতে হয় সেটা আমরা মরতে বাধ্য হব। কারণ হচ্ছে বিগত দিনে সুনাই ডিলিমিনেশনের সময়, সমষ্টি ডিলিমিনেশনের সময় আমাদের সুনাই যে ঐতিহ্য আছে সেটা আমাদের বিজেপি সরকার নষ্ট করে দিয়েছে। শিলচর মেডিকেল কলেজ আমাদের মরহুম মইনুল হক চৌধুরী এই কার্যকালে সেই মইনুল হক চৌধুরীর অবদানকে সুনাই থেকে শেষ করে দিয়েছে এনআইটি। তাছাড়া আরো ভেটেরিনারি আরো বেশ কিছু আমাদের সম্পদ ছিল, সেটারে বলকলা অন্তর্গত করা হয়েছে। কিন্তু আমরা বিগত দিনে অবগত থাকা সত্ত্বেও কেন আমাদের সুনাইয়ে থাকে এই বৈষম্যতা করা হবে? কেন আমাদের সুনাইয়ের অ্যাক্টিভিটিতে 12,691 জনের সংখ্যা নিয়ে একটি বিপ্লব করা হলো? আপনারা চিন্তা করে দেখুন, 12,691 সেটা ভোটার সংখ্যা নয় বন্ধুগণ, সেটা হচ্ছে 2001 ইংরেজির লোকগণনার মতে জনসংখ্যা। তাহলে আজকের দিনে সেই দিকে জনসংখ্যা কত রয়েছে আপনারা চিন্তা করে দেখুন। যদি এভাবে হলো ঠিক আছে, যদি সরকারি পরিকাঠামো ভাবে যদি করতে হয় আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যেখানে এই কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি মাত্র 3,000 জনসংখ্যা নিয়ে করা হয়েছে, সেখানে আমাদের জীবনে 12,500 13,000 দিয়ে কেন হলো তার প্রশ্ন করতে চাই আমি জেলা প্রশাসনকে। বন্ধুগণ, আমাদের সুনাইয়ের সাথে এত বৈষম্যতা আমরা মেনে নেব না। আমাদের সুনাইয়ের শত শত প্রতিবাদী যুবক এগিয়ে আসবেন, আমরা উঠেই পিছপা হব না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, মাত্র 100 যুবক চাই, আমি সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা এনে দেব। আপনারা দেখুন, ইতিমধ্যেই বসে আছেন 100 যুবক। সেক্ষেত্রে আমাদের সুনাইয়ের অস্তিত্বকে আমরা রক্ষা করতে পারবো না, আমরা উঠেও পিছপা হব না। আমরা অনুরোধ করতে চাই সরকার প্রশাসনকে, আপনারা দয়া করে ফাইনাল লিস্টে আমাদের সুনাইয়ের অস্তিত্ব রক্ষা করুন। আমাদের সুনাইয়ের অন্তত পক্ষে 24টা জিপি অক্ষত অবস্থায় আপনারা ঠিক করে দিন, নতুবা আমরা কোনো অবস্থায় মানব। গত 2 বছর আগে 5 গ্রাম কালীনগর এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম চৌধুরীর একমাত্র পুত্র আফতার হোসেন চৌধুরী কর্মসন্ধানের জন্য গ্রামের ফখরুল ইসলাম চৌধুরীর সঙ্গে বেঙ্গালুরে যান এবং সেখানে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। 2 বছর থেকে আফতার হোসেন চৌধুরীর নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ছিল, কিন্তু গত 20 সেপ্টেম্বর থেকে আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। 21 সেপ্টেম্বর সাবির নামের এক যুবক আফতারের পিতা আমিরুলকে মোবাইল যোগের মাধ্যমে জানায় যে আফতার হোসেনকে বেঙ্গালুর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিরুল সঙ্গে সঙ্গে 5 গ্রাম থানায় গেলে সেখানে ওসিকে না পাওয়ায় সেখানে অভিযোগ দায়ের করা হয়নি। পরের দিন তিনি হাইলাকান্দি পুলিশ সুপারের কাছে সম্পূর্ণ ব্যাপারটি সবিস্তারে তুলে ধরে একটি অভিযোগ দাখিল করেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি দেশবাসীর কাছে তার পুত্রকে দেখতে পেলে 6362134229, আবারও বলছি 6362134229 নম্বরে যোগাযোগ করার আবেদন জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আসসালামু আলাইকুম, নমস্কার। আজ 2 বছর আগে আমার একটা ভুয়া আমি দিয়েছিলাম আরেক মানুষের লগে কেরেল, আর লগে আসলো বাদশা নামে আমার শেষার ঘর ভাই। এগুলো বাদশা লগে তারা কেরেল যাইতে রাস্তাত নিয়ালাম আইয়া কেরেল যাইতে হি মানুষের লগে আর দিছই না। বাদশা লইয়া গেছে কি বেঙ্গলোর দিন লইয়া গেল কি, তে আমি ফোন করে জিকাইলাম যে তোমরা কতটুকু পর্যন্ত গেছো। হি মানুষে আমার কইছে না, তোমার ভুয়া বাদশা লইয়া বেঙ্গলোর গেছে গিয়া। এইভাবে তারা 2 বছর খাটাইছেন, বেঙ্গলোর ফোন টোন করছি, সুন্দর মতো আমার লোক গপসপ করছে, একটা পয়সা করি আমার দিছি নিছুন না খেয়াও। আচ্ছা, গত 20 তারিখ বলে আরি গেছে। 21 তারিখ 1টা-1:30 সময় আমার কাছে একটা ফোন আইছে। ফোনটা আমি রিসিভ করার বাদে জিকাইলাম, খেয়ে ফোন করছো কোন জায়গাতে বলে। আমি বেঙ্গলোরতে ফোন করছি, আমি রিফুল যদিও কিতা তার নাম কিতারে সাবির। আমি সাবির মামা বলে কিতা হয়েছে রে বাবা, বলে তোমার হুয়াইগু ভাইয়ান না তুকাইয়া হইতেও আমার মাথার ট্রেনিং করে মারিচ্ছে। আমি কইছি কোন দিন তুই বাড়ায় না, আমার কইছে 20 তারিখ কি তোমার হুয়া ভাইয়ান না আমি তুকাইয়া। কইছি আমার হুয়াগু তুমি তাই তুকাও রে বা। ও তো তারা খালি তুকাইতরা, তারা কইলা খালি তুকাইতরা। এখন পর্যন্ত তারা তুকাইতরা, কোনো খবর নাই। আজ 2-3 দিন আগে তারা কইলা আমরা আর তুকাইয়া পাইছি না, তুমি এক কাম করো, একটা আইনের আশ্রয় লো, পুলিশে জানাও। তখন আমি গেছি সদর থানাত গিয়া পাইছি না, ওসি স্যার ঘুরি আমি আইছি। 5 গ্রাম সদর থানাত গেছিলাম গিয়া, ওসি স্যার পাইছি না, তাই খানো কুম্পাই গেছেন গিয়া।
পুলিশ সকলে কইছে ইটা অন্য স্টেটের লগর খেলা ইটা আমরা কোনটা কইতাম পারতাম না ওসি স্যার ছাড়া আমি অন্তি ঘুরি আইছি বাদর দিন আগে যে আমি হাইলাকান্দি এসপি সাহেবের কাছে এসপি স্যার দেও গিয়া পাইছি না ওখানে গিয়া আমি একটা কাগজ বানাইয়া শিলসই দিয়া ওখানে আমি তৈয়া আইছি তো ওখানে আমার যে উকিল স্যারে কাগজ বানাইয়া দিছই মানে আপনি এসপি কাগজটা জমা দিছেন জমা দিছি আমি রিসিভ কপি আর লইছেন রিসিভ কপি আমি আনছি তো রিসিভ কপিটা কইছই আমি বেঙ্গলোর ফাটাইতাম তে আমি কইলাম বেঙ্গলোর তো আমার কোনো মানুষ নাই বলে না যারা তোমার সংবাদ কইছিলা বা তোমার তো আরিফরির বাই বাত্তি যা আসলা তারার কাছে তুমি অগু দিলাইও তারা অগু জমা দিবা তারার কাছে আমি অগু দিছি ফোন করিয়া তারা রাইতে ইয়া কইছি বলে ওলা কাগজ এগু মানাইছি রে বা তোমরা পুলিশে যাবার কথা হওয়াই আমি গেছলাম কাগজ এগু মানাইছি একটা রিসিভ কপি আইছে অগুতা আমি তোমরা হোয়াটসঅ্যাপত দিয়া তোমরা অগুতা দিবাইনি বেঙ্গলোর থানাত আমি তো রাইতাম পারতাম না ইটা ফেলাইয়া তখন তারা আমারে কইছেন বলে হয় আমরা দিমু ও দিছি আমি বুলবুলের হোয়াটসঅ্যাপত দিছি আমি ও কপিটা দেওয়ার বাদে বাদর দিন থেকে বুলবুলটে ফোন করলাম যে বুলবুল তুমি দিছো নি বুলবুলি আর বাদর দিন ফোন করছে না রিসিভ করে না আমার এরপরের দিন রাইট রিসিভ করছে ফোন রিসিভ করার বাদে কইলাম কিতারে বা বুলবুল তুমি কেন বলে না এখন ফোন মারিও না আমি এখন বাসও আছি বাসত থাকিলাম ইয়া তোমার লগে কথা কইম 1 ঘন্টা বাদে 1.5 ঘন্টা বাদে আবার আমি ফোন করছি ফোন করিয়া কইলাম কিতারে বা বুলবুল তুমি কেন আমার কাগজটা তুমি দিছিলাইনি বলে এখন আমি তোরা বিজি আছি পরে তোমার লগে কথা কইম বলে তে আমার ফুয়াগুর কোনো খবর পাইছো নি বলে সবটা তোমারে পরে কইমু আর এখন পর্যন্ত বুলবুলে আমার কাছে ফোন করছে না আচ্ছা আর এখন পর্যন্ত আমার ফুয়াগু পাইছি না তখন আইনের আমি কোনো হলে তুই হলে পাইছি না আমি আইনের আশ্রয় লইছি আইনের উপরে আমার আস্থা আছে যাতে আইন সংলগ্নে আমার ফুয়াগু কোনো আকির পাইতাম আর আমার বুককানো আইতো এছাড়া তো আর আমার কোনো লাইন নাই আর দেশ দশ যতক্ষণ হয় আমার এই ভিডিওটা ভাইবা যদি আমার ফুয়ার ফটো ভাইয়া যদি না কেউ আমার ফুয়াগুর কোনো খবর লোকেশন পায় আমরা 2-1 নম্বর দিব নম্বরও জানি ফোন করি আমারে জানাই একমাত্র আমার এক ফুয়া আমার দুনিয়ায় আন্দাই রয়েছে আমি কিতা কইতাম কইবার মতন আমার কিচ্ছু নাই আপনারা একবার দেশ দশে একবার তাদের হোকা বিশ্ববাসীর কাছে আমি জানাই আমার ফুয়াগু যদি না কেউ বেঙ্গলোর পায় দেখে আমরা 2-1 নম্বর দিব নম্বরে ফোন করি আমরা লগে একটা যোগাযোগ করে জানি আর কিতা কইতাম আপনারা আমার কইবার কিচ্ছু নাই আমার মাথায় কিচ্ছু খেলেন না বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে শিলচর মেহেরপুরের সিফা ফার্মেসি ইনস্টিটিউটে গতকাল বুধবার পালিত হয়েছে বিশ্ব ফার্মাসি দিবস। দিবসটির এই বছরের বিষয়বস্তু ছিল বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা। বিশ্ব ফার্মাসি দিবস উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া উক্ত ইনস্টিটিউটে বৃক্ষরোপণ করা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানব সেবায় নিজেদের উৎসর্গ করার অনুপ্রেরণা দেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, A very good afternoon to all the viewers. I am Razwan Ahmed Chaudhary, Principal of Shifa Pharmacy Institute, which is located in Meherpur, Silchar, Assam. So today all of us, we have gathered here for the celebration of World Pharmacist Day, which is on 25th September 2024. So on behalf of all the Shifa Pharmacy Institute, the stakeholders, I would like to wish all the viewers a very happy World Pharmacist Day. So this World Pharmacist Day, it is celebrated in a grand manner. This auspicious occasion is celebrated every year in Shifa Pharmacy Institute, and various kinds of events like health camps, awareness rallies, cultural events such as dance and programs, dance and songs, and even academic events such as pharma quiz and poster presentations are being carried out or being organized to promote the pharmacies and promote the contribution of pharmacies in global health. The theme of this year's World Pharmacist Day is role of pharmacists in the global health, and everywhere this occasion is celebrated to promote the or to acknowledge the contribution of pharmacists in the global health. In Shifa Pharmacy Institute, this year we have because of this extreme weather and very hectic academic schedule, some of the outdoor activities were omitted, but a very brief but a very grand way it was celebrated with very active participation of all the students and faculty members. Various cultural events and even a plantation program was also carried out. This pharmacy auspicious World Pharmacist Day is celebrated every year in Shifa Pharmacy Institute with an aim to make the students and all the stakeholders aware and equipped with the knowledge of the pharmacy and make all the individuals and make them aware and I would say skilled professional in the field of pharmacy.
and contribute much more actively and ethically to the field of pharmacy and to the health system of the global world. Saying this, I would like to conclude, and once again I would like to wish all the viewers a happy Pharmacist Day. Thank you very much. অসম বিশ্ববিদ্যালয় নন টিচিং কর্মচারী সমিতি UNTEA উদ্যোগে বৃহস্পতিবার ক্যাম্পাসে আক্রোশ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশটি মূলত বিকেল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আগমনের কারণে দুপুর 12:30 স্থানান্তরিত হয়। হাজারো কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবনের দিকে মিছিল করে পুরনো পেনশন স্কিম OPS পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। 2004 সালের 1 জানুয়ারি থেকে যারা নিয়োগপ্রাপ্ত তাদের জন্য নতুন পেনশন স্কিম NPS কার্যকর হয়েছে। কর্মচারীরা বলেন, এক দেশ এক নির্বাচন নীতির মতো সরকারকে এক দেশ এক পেনশন নীতি গ্রহণের আহ্বান জানান। তারা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার NDA সরকারের মাধ্যমে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসাম বিশ্ববিদ্যালয় আপনাদের এই যে প্রোটেস্ট র্যালিটা আপনারা বের করেছেন ইউনিভার্সিটির মধ্যে, আসল এটার অ্যাকচুয়াল মুদ্রাটা কি ছিল? আসলে স্লোগান দিয়ে গলা ভেঙে গেছে, ক্ষমা করবেন। আমাদের 2003-এর ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে ওনারা ওল্ড পেনশন স্কিমের আওতায়, জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2004 থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে NPS দেওয়া হয়েছে। ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না, সমস্ত ভারতবর্ষের প্রবলেম। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004-এর আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করব, কিন্তু 2004-এর পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে NPS পাবেন কিংবা UPS যেটা নতুন একটা এসছে, যদিও নোটিফাই হয়নি, ওটাতে আমাদের অনেকের লস হবে। সোশ্যাল সিকিউরিটি বলতে কিছু থাকবে না। ওটা আমরা দেখে নিয়েছি, আমাদের 1-2 রিটায়ার করে গেছে NPS-এ, ওনারা কি পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত। আমাদের 2টা অর্গানাইজেশন আছে সেন্ট্রাল লেভেলে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাবলিক এমপ্লয়িজ ফেডারেশন, আর একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম। তো IPSF যেটা বলেছি আমি, ওটা ডাকে আমরা 12 জানুয়ারিতে যন্তর মন্তরে আমরা আমাদের ডেলিগেশন পাঠাই ওখানে, আমাদের এক্সিকিউটিভ কমিটির ডিসিশন অনুসারে ওখানে গিয়ে যন্তর মন্তরে আমরা আমাদের ওটা তুলে ধরেছি। তারপর ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডাকে সমস্ত, আজকে কিন্তু শুধু আসাম বিশ্ববিদ্যালয় হচ্ছে না, ওটা সমস্ত ভারতবর্ষে হচ্ছে, বিভিন্ন কোনায় কোনায়। এখানে স্টেট গভর্নমেন্ট বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর অটোনমাস বলুন, সব এক প্ল্যাটফর্মের নিচে। আমাদের NPS চাই না, আমাদের UPS চাই না, আমাদের চাই শুধু ওল্ড পেনশন স্কিম। এবং কথা হচ্ছে যে ওল্ড পেনশন স্কিমটা আসলো কেন? যেহেতু NPS আগে তো পেনশনই ছিল, NPS যখন ইন্ট্রোডিউস হলো তখন অটোমেটিক্যালি একটা পেনশন ছিল ওটা ওল্ড হয়ে গেল। তো এই জন্য আমরা OPS বলছি, অ্যাকচুয়ালি ওটা পেনশন। আর এখন যেটা নিউ পেনশন যেটা হচ্ছে ওটা আমাদেরই টাকা নিয়ে গভর্নমেন্ট কোথাও ইনভেস্ট করছে, কিন্তু আমরা পেনশন হিসেবে যে যত ছোটো চাকরি করুক না কেন, ঠিক আছে, যে নিচু লেভেলের চাকরি করুক না কেন, একটা সামান্য পেনশন নিয়ে যদি বাড়িতে না যেতে পারে তাহলে আগামী দিনে যে ও প্ল্যান করে রেখেছে কিংবা ও অসুস্থ হবে, আমি অসুস্থ বা আমি পেনশন পাচ্ছি, আমার ট্রিটমেন্টটা ঠিক করে হবে, আরেকজন পেনশন পাচ্ছে না, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারবে না। আমাদের দাবি সরকারের কাছে এটাই যে সরকার আমাদের দিকে মুখ তুলে দেখুন। অনেক টাকা অনেক দিকে ইনফ্রাস্ট্রাকচারে খরচ হচ্ছে, আমরা জানি রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে, আরও বড় বড় জিনিস হচ্ছে এই দেশে, কিন্তু আমাদের দিকে মুখ তুলে দেখাটাও সরকারের দায়িত্ব। আমাদের এই প্রোগ্রামটা আজকে হওয়ার কথা ছিল 3টের সময়, ঠিক আছে। তো যেহেতু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি আসছেন, তাই আমরা আমাদের প্রোগ্রামটাকে চেঞ্জ করেছি, করে আমরা 12:30 থেকে 1টা পর্যন্ত করেছি। এবং বাইরে যাতে ওই মেসেজটা না যায় যে আমরা মন্ত্রী এসছেন বলে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি, অ্যাকচুয়ালি এটা আমাদের প্রি প্ল্যান, আমাদের প্রি শিডিউল প্রোগ্রাম, অনেক আগের প্রোগ্রাম। আমরা ওই হিসাবে আমরা আমাদের ডেলিগেশনও পাঠিয়েছি দিল্লিতে, তারপর ওনারা ওদের সাথে কথা বলে এসছেন, রূপরেখা তৈরি করেছি। এবং আজকে দেখতে পাচ্ছেন এই জমায়েত, এখানে শুধু NPS-এর লোকরা নন, আমাদের এখানে অর্ধেক আছে আমাদের NPS OPS, এই এত ভিড় শুধু NPS নন, এখানে OPS-এর লোকরাও আছেন যে যারা চান যে NPS-টা স্ক্র্যাপ হোক, NPS স্ক্র্যাপ হয়ে একটা পেনশন হোক, 1 নেশন 1 পেনশন। আর সরকার তো চাইছে টাকা বাঁচাইতে যে 1 নেশন 1 ইলেকশন, তো এটার সঙ্গে আরেকটা সন সেটা হচ্ছে গিয়ে পেনশন। তো আমরা চাই পেনশন পেনশন পেনশন। থ্যাংক ইউ।
মধুরবন্দে কতিপয় এক যুবকের গুন্ডারাজ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়ে সদর ওসিকে লিখিত নালিশ দিলেন ওই এলাকার অতিষ্ঠ স্থানীয় লোকজন। এদিন সকালে মধুরবন্দের স্থানীয়রা শিলচর সদর থানায় এসে তাজেল খানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও নানা অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ দর্শিয়ে ওসিকে নালিশ করেন এবং শীঘ্রই তাকে আটক করে এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার আর্জি জানান। তারা জানান ওই তাজেল খান দীর্ঘদিন থেকে নানা উপদ্রব, মারপিট ইত্যাদির কাণ্ড করছে। তাজেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মধুরবন্দের স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন আক্তার হোসেন লস্কর, আব্দুল হোসেন লস্কর, পারভেজ লস্কর, আব্দুল মান্নান লস্কর, কমরুল ইসলাম লস্কর প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আমরা মধুরবন এলাকার ওয়াটার ওয়ার্কস রুট সংলগ্ন এই এলাকা থেকে আমরা আইসি স্থানীয় সব জনগণ একান্ত আইয়া আমরা শিলচর সদর থানায় আসছি। আমরা ওসি স্যারের আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আজকে যে এই এলাকার একটা কাজ তাজেল খান নামে একটা ছেলে দীর্ঘদিন থাকিয়া মানুষের উপর অত্যাচার করা, যেমন লোকের স্থানীয় লোকের সঙ্গে তো অত্যাচার আছেও, তার এই সব আছে কি স্বভাব আছে। তাছাড়া হকাররা ফুচকা আল্লাহ, বেড়মজা আল্লাহ, মাসাল্লাহ থেকে আরম্ভ করে এবং নদীতে যারা স্নান করা যায় তাদের সঙ্গে পর্যন্ত এমনভাবে নির্যাতন করে আর কি, তার মানে কল্পনীয় কথাবার্তা নাকি এইরকমভাবে অত্যাচার করে গিয়ে। তারপরে তার বাড়িতে আমরা বিচার অনেকবার কয়েক বছর থেকে প্রায় 5-7 বছর আগে থেকে তার বিচার দেওয়ার পরে কিন্তু সেখানে কোনো সুরাহা হয় না। আজকে আমরা কথাবার্তা সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ জানে যে তার সঙ্গে কথাবার্তা করলেও কিন্তু কিন্তু দালুই একটা বাড়ে। এই অবস্থায় আমরা আজকে সদর থানায় এসে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম। 2 দিন আগে আরও 2টা কেসও হয়ে গেছে তার নামে। এইভাবে আমরা সদর থানার ওসি এই দানিয়া মারাধরা করে মারামারিধর করে স্থানীয় একটা দোকানের উপরে বাধা দেওয়ার কারণে দোকানে গিয়া উঠিয়া তার গদ্দির মধ্যে উঠিয়া গিয়া এই দোকানদারের তার ক্যাশ বাস্ক লাত মারিয়ে ফেলাইয়া টাকা করেছে, জিনিসপত্র নিছে গুন্ডারাজ। এই অবস্থায় গিয়া যে কোনো সময় আমরা এলাকার শান্তি সম্প্রীতি রাখার লাগে গিয়ে আমরা আজকে সদর থানায় এসেছি। আমরা সদর ওসি স্যারের কাছে রিকোয়েস্ট করছি, আমরা আশা আছে ওসি স্যার যে কোনো সময় এটা পদক্ষেপ নেবেন এই বলে আমরা আশ্বাস দিয়েছি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভুবন অভয়ারণ্য সংরক্ষণ নিয়ে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা, ভুবন বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ জনগণ। হাইলাকান্দিতে বিদ্যুৎ বিভাগের গাফিলতি চরম সীমায় পৌঁছে গেছে। বারবার বিদ্যুতের লাইন ছিঁড়ে যাচ্ছে কেন, প্রশ্ন ছাত্র সংস্থা সহ স্থানীয় বাসিন্দাদের। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ, প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বেঙ্গালুরুতে নিখোঁজ 5 গ্রাম কালীনগরের 22 বছরের যুবক, চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।